আচ্ছা, আজকের ক্লাসে দেখো লেখা আছে যে উপরের দেওয়া লেখা আছে অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে আছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। অর্থাৎ এই মূলধন হিসাবটা রাখার অনুসৃত দুইটা পদ্ধতি আছে, একটা হলো স্থায়ী মূলধন পদ্ধতি আর একটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আমি তোমাদেরকে আগে এই ক্লাসটা বুঝাই ফেলি সম্পূর্ণ। দেখো ভিডিও তো হচ্ছেই। অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আজকে আমরা করতেছি, কারণ স্থায়ী মূলধন পদ্ধতির আলোচনা আমি লাস্টে করব। যদি করিও তাহলে লাস্টে করব। আমরা আজকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কিভাবে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হয় সেটাই আমরা শিখবো। যদি তোমরা মনে করো যে শর্টকাটে আমরা করব, তাহলে অবশ্য দেরি হয়ে যাবে। আগে তোমাদেরকে আমি একটু বুঝাই ফেলি, খেয়ালটা করো। প্রথমে আইটেম লিখবা এই আইটেমটা, এই দেখো লিখছি আমি 2018 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি লিখে দেখো এই টাকাগুলো লিখছি আমি। এখন এই টাকাগুলো আসলো কই থেকে দেখো আমি দেখাইতেছি। একবারে প্রত্যেকটা অঙ্কের ছক কাটার পর এই যে দেখো লেখা আছে 2018 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল অপুর 90,000 টাকা, টিপু 80,000 টাকা ও শিপু 50,000 টাকা। এই টাকাটা অলওয়েজ তোমার কি করতে হবে, ব্যালেন্স বিডি করে আমার নিতে হবে। এই টাকাটারে আমরা প্রথমে ব্যালেন্স বিডি করে নিব, এটা যেন আমরা আমাদের মাথায় থাকে। এই দেখো এই টাকাটারে ব্যালেন্স বিডি করে আনলাম। সবাই বুঝতে পারছো কিনা? একটু শব্দ সাউন্ড করে তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এরপর দেখো এই যে জুলাই 1 লেখা আছে, দেখতে পাচ্ছ তো? জুলাই 1 নগদান লিখে এই অপুর ঘরে 20,000 টাকা লিখেছি, আর টিপুর ঘরে ডট ডট আছে, কারণ এদের দুইজনের অতিরিক্ত মূলধন নাই। এটাও আমি দেখাই আসতেছি। দেখো কোত্থেকে আসলো টাকাটা। এই যে এই লাইনে আছে দেখো 2018 সালের 1 জুলাই তারিখে অপু 20,000 টাকা, দেখতে পাচ্ছ তো? ব্যবসায় অতিরিক্ত মূলধন হিসেবে সরবরাহ করে। কবে আনছে? 2018 সালে জুলাই 1। দেখো আমরা জুলাই মাসের 1 তারিখ লিখেই নগদান হিসাব লিখে দিয়েছি। এই দেখো জুলাই 1 নগদান 20,000 টাকা। সেম এই বাম পাশে আসো, প্রথম আইটেম ডিসেম্বর 31 দেখো লেখা আছে উত্তোলন হিসাব 15,000 টাকা, 12,000 টাকা, 9,000 টাকা। এই টাকাটাও দেখো আমি কই থেকে আনছি দেখাইতেছি, ওই ডাকের থেকে আনছি। কোনো একটা কাজই মুখস্থ না। এই যে ডাকে দেওয়া লেখা আছে বছরের সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অপু 15,000 টাকা, টিপু 12,000 টাকা ও শিপু 9,000 টাকা ব্যবসায় হতে উত্তোলন করেন। এই টাকাটাই আমরা ওইখানে লিখেছি 15,000 টাকা, 12,000 টাকা, 9,000 টাকা। দেখো উত্তোলন হিসাব লিখে আমরা লিখছি এই সেই টাকাটা ডিসেম্বর 31 2018 ডিসেম্বর 31 উত্তোলন হিসাব 15,000 টাকা, 12,000 টাকা, 9,000 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। যদি তোমাদের এই পর্যন্ত কমপ্লিট থাকে তাহলে আমি পরবর্তীতে যাব। আচ্ছা, এরপরে এই বুথ সাইডে ডিসেম্বর 31 লিখে লাভ লোকসান বন্টন হিসাব লিখে কলম দিছি, দেখতে পাচ্ছ কিনা? এই পাশেও লিখবা এই কথাটা, এই ডেবিট পাশে লিখবা এই কথাটা। দেখো দুইও পাশে লিখছি আমি, এইটুকু দেখবা। ওই আইটেম 3টা দেওয়ার পর এই যে প্রথমে দিছি খেয়াল করো জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, এই টাকাটা দিলাম। তারপর দ্বিতীয়ত দিছি জুলাই 1 নগদান হিসাব লিখে মূলধনের টাকাটা দিছি। 3 নাম্বার এইটুকু লিখতে হয়। ডিসেম্বর 31 লাভ লোকসান বা বন্টন হিসাব লিখে কলম দিবা। ডেবিট পাশেও প্রথম আইটেম আমরা ডেবিট পাশে এটা দিয়েছি, তারপরে লিখছি ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। লেখার পর এবার তোমাদেরকে আমি প্রশ্ন করব। মৌসুমী। জি স্যার বলেন। গত ক্লাসে তোমরা যে ছকটা করছো, জি স্যার। ডেবিট দিকে দেখো তো প্রথম আইটেম কি আছে, সবাই দেখো। স্যার একটু লাইনে থাকেন। হ্যাঁ, কেউ বলো। মৌসুমী শুধু বলছি স্যার উত্তোলন হিসাব, তারপর হচ্ছে ওই সরি লাভ লোকসান বন্টন উত্তোলন সুদ আছে। ডেবিট দিকে বাম পাশে দেখো প্রথম আইটেম কি, আমি দেখাইতেছি আবার। তাহলে এই যে এই ছকটা তোমরা গত ক্লাসে করছো না, দেখো তো মূলধনের সুদ। এই যে মূলধনের সুদ, যারা নতুন তারাও দেখতে পাচ্ছ তো মূলধনের সুদ। স্যার এটা প্রথম দিন করছিলাম সেটা। আচ্ছা হ্যাঁ, মূলধনের সুদ অপুর 5,000 টাকা, টিপুর 4,000 টাকা, শিপুর 2,500 টাকা। এই যার যার টাকাটা মূলধনের সুদ লিখে দেওয়া, যার যার ঘরে দেওয়া আছে তোমাদেরও তাই দিতে হবে। এই দেখো মূলধনের সুদ অপুর ঘরে 5,000 টাকা, টিপুর ঘরে 4,000 টাকা, শিপুর 2,500 টাকা। বুঝতে পারছো কিনা? বাম পাশে আবার দেখো মূলধনের সুদের পরে কি আছে, মূলধনের সুদের পরে আছে টিপুর ঋণ হিসাব। এইটা যে যদি লেখা থাকতো টিপুর মূলধন হিসাব, তাহলে এই 600 টাকা আমরা মূলধন হিসাবে দিতাম। টিপুর ঋণ হিসাব লেখা আছে থেকে এই 600 টাকা টিপুর ঋণ হিসাবে চলে যাবে। তাহলে এই পাশে আরেকটা আইটেম গেল না।
দেখো আরেকটা আইটেম আছে ডেবিট পাশে, এই যে মুনাফার অংশ। এই 63,312 টাকা, টিপু 25,325 টাকা, শিপু 12,663 টাকা। দেখো এই টাকাটা দেওয়া হয়েছে, এই যে মুনাফার অংশ। ডেবিট পাশের আইটেম গুলা ক্রেডিট পাশে যাবে, ক্রেডিট পাশের আইটেম গুলা ডেবিট পাশে যাবে। থিওরিটা বুঝতে পারছো কিনা মুন্নি? নিয়মটা তোমরা বুঝতে পারছো কিনা? ডেবিট পাশের গুলা ক্রেডিট পাশে, আর ক্রেডিট পাশের গুলো যাবো ডেবিট পাশে। বামেরটা ডাইনে, ডাইনেরটা বামে। কথাটা বুঝতে পারছো? দেখো এই যে মুনাফার অংশ বাম পাশে লেখছো, মূলধনের সুদ বাম পাশে লেখছো, আসবে ডান পাশে। মুনাফার অংশ লেগে 63,312 টাকা, 25,325 টাকা, 663 টাকা দিয়ে দিলাম। এই পর্যন্ত আমরা আগের ছক থেকে আনলাম। তবে এইখানে দেখো নতুন একটা আইটেম লেখা আছে, এইটা তোমাদের একটু খেয়াল করতে হবে গুরুত্ব সহকারে। এইখানে এই আইটেমটা নতুন লেখছি, দেখো এইটা ওই ছকে নাই। ওই ছকে নাই, তার কারণ ছিল, সেটাও আমি দেখাইতেছি। আমি ব্যাক করে যাচ্ছি। দেখো স্যার ওই যে শিপুর যে বেতনটা দিত ওইটা তো বাদ দিয়ে অঙ্কটা ছিল। জি জি জি, এই যে শিপুর বেতন ডেবিট করিবার পর, শিপুর বেতন ডেবিট করিবার পর লেখা আছে, এই যে শিপুর বেতন ডেবিট করিবার পর, এই জন্য শিপুর বেতনটা ওই ছকে যায় নাই। আর শিপু বেতন পাইছে এই যে এখানে, প্রতি মাসে 3,000 টাকা করে বেতন পাইছে। আমরা অঙ্কটা করতেছি 12 মাসের, তাহলে 3 12 34,000 টাকা যাবে। এই যে দেখো আমরা দিয়েছি। তবে এই আইটেমটা দিবার আগে লিখতে হয় লাভ লোকসান হিসাব, লিখে কোলন দিয়া বেতন ব্রেকেটে দেখাই দিছি 3,000 গুণন 12, এই 36,000 টাকা শিপুর করে গেছে। এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেম প্রক্রিয়াতে আমরা যেহেতু বামের গুলা ডাইনে আনলাম, তাহলে আগের ছক থেকে আমরা বামের গুলা ডাইনে আনছি, ডান পাশের গুলো আনবো আমরা বাম পাশে। এই ছকের ডান পাশে অংশীদারদের মূলধন হিসাব রেখে উত্তোলনের সুদ ছিল অপুর 375 টাকা, টিপুর 300 টাকা, আর শিপুর আছে 225 টাকা। এই মাত্র একটা আইটেমই ছিল। এটা যেহেতু ডান পাশে ছিল, এখন আমরা ওই ছকে নেবো বাম পাশে। দেখো বাম পাশে নিয়েছি, এই যে উত্তোলনের সুদ, এই যে উত্তোলনের সুদ 375 টাকা, 300 টাকা, 25 টাকা। এই পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে তোমাদের এই ছক বোঝানোর কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, এই ছকের এই যে এই প্রত্যেকটা আইটেম আছে, যে এই আইটেম গুলো আমরা কি করব, নিচে একটা টান দিয়ে যোগফল নামাইছি। দেখো এই সেই যোগফল গুলো আমি নামাইছি, সবটির যোগফল। এই যোগফল গুলো আবার এই পাশে আনছি, ডেবিট পাশে। এই যোগফল গুলোর থেকে এই যে এই পর্যন্ত এই টাকাগুলো বিয়োগ করে লাগছে। 15,000 টাকা, 375 টাকা বিয়োগ করলে এই পার্থক্য টাকাটা আসছে। এটা এখন যদি ক্লিয়ার করে দেখাই, এই যোগফল থেকে এই টাকাটা বিয়োগ করলে, প্রত্যেকটা টাকা বিয়োগ করলে এই টাকাটা চলে আসবে। একটু তোমাদের ইচ্ছে করলে বিয়োগটা করে দেখতে পারো, প্রমাণ করে। তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে, 1,78,000, এই যে 1,78,312 টাকা, এটার থেকে এই 15,000 টাকা আর 375 টাকা বাদ দাও। না স্যার, 1,62,937 টাকা, এটা কয় টাকা আসলো স্যার? এই যে 1,78,312 টাকা থেকে এই 15,000 টাকা আর 375 টাকা বিয়োগ করো। স্যার বুঝতে পারছি। সেম 1,09,325 টাকা থেকে এই 12,000 টাকা আর 300 টাকা বিয়োগ করো, দেখো আসবে 97,025 টাকা। তাহলে বুঝতে পারছো? এখন এই টাকাটা ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি, এই যে এখানে দেখো ব্যালেন্স বিডি লেখা শুরু করছিলাম। আবার ভালো করে দেখো, আমি আবার দেখাইতেছি। এইটাই ব্যালেন্স বিডি হয়েছে, দেখো 2018 সালের 1 জানুয়ারি তারিখে। আর এইভাবে যোগ বিয়োগ করে বছর শেষে যেটা বের হয় ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। এই ব্যালেন্স সিডি কে দেখো 2019 এই যে ক্রেডিট দিকে সেম টাকাটারে ব্যালেন্স বিডি করে আনতে হয়। দেখো ব্যালেন্স সিডি হয় ব্যালেন্স বিডি, এবং যোগফলের নিচ দিয়ে কিন্তু স্যার মানে নেক্সট মানে সামনের বছরে জানুয়ারিতে হচ্ছে ওটা ব্যালেন্স বিডি করে দিব। হ্যাঁ, সিডি কে ব্যালেন্স বিডি করতে হয় পরবর্তী বছরের মাসের 1ম তারিখে। দেখো ব্যালেন্স সিডি হয়েছে ডিসেম্বর মাসের 31 তারিখে না? জি স্যার। তাহলে ব্যালেন্স বিডি হবে জানুয়ারি মাসের 1 তারিখে। এখন যদি তোমাদের জানার থাকে, প্রশ্ন করার থাকে, তোমরা প্রশ্ন করো। এই সব কিন্তু আমার বোঝানোর কাজ শেষ। আমি বুঝিনি স্যার। কোনটা বুঝলে না? লাভ লোকসান বন্টন হিসাব আগের সবটা না স্যার, এই যে ফাঁকা একটি ছিল লাভ লোকসান বন্টন হিসাব, এই যে এটা ছিল না তো? হ্যাঁ। এইটা লিখে কুলন দিতে হয়। দেখো কুলন দেওয়া আছে,
এই যে বিসর্গের মতো কুলন দিয়ে আগের ছকের আইটেম গুলাকে ডেবিট পাশের আইটেম গুলাকে ক্রেডিট পাশে আনতে হয়, আর আগের ছকের ক্রেডিট দিকের আইটেম গুলাকে ডেবিট দিকে আনতে হয়। এই যে লিখেছি দেখো, আগের ছকটা তো তোমরা গত ক্লাস করতে পারো নাই। হ্যাঁ স্যার দেখছি ক্লাস। মানে এই ভিডিও দেখছো আর কি, তাই না? হ্যাঁ ভিডিও দেখছি স্যার। আচ্ছা, মানে আগের ছকটা আমি আবার তোমাদের দেখাই দাও, তাহলে তোমাদের আর একটু সুবিধা হবে। এই যে এই ছকটা গত ক্লাসে করাইছি। এই ছকের এই যে এইগুলোরে এই পাশের টাকাটা বলা হয় ডেবিট পাস। এই টাকাগুলো হলো ডেবিট পাস, আর এই টাকাগুলোর বলা হয় ক্রেডিট পাস, অর্থাৎ ডান পাস। বুঝতে পারছো কিনা? স্যার এই যে ঋণের সুদ এটা তো লিখলেন না স্যার। ঋণের সুদের লিখি নেই, এর কারণ আছে, এখানে যাবে না। কারণ ঋণের সুদের উপরে কি আমি ঋণের দেখো তো ঋণ হিসাব লিখছি না? টিপু ঋণ হিসাব। ঋণ হিসাব লিখলে যাবো না। আমি যদি লিখতাম টিপুর মূলধন হিসাব, তাহলে ঋণ হলে যাবে না। ঋণের সুদ দেওয়া। আমি বললাম কি, খেয়াল করে দেখো, টিপুর মূলধন হিসাব লিখে যদি কলম দিতাম তাহলে যাইতো, কিন্তু টিপুর হিসাব লিখছি না আমি। টিপুর ঋণ হিসাব লিখলে তাহলে এই সুদের টাকাটা ঋণ হিসাবে যাবে। টিপুর ঋণ হিসাব করা আছে আমার পরবর্তী পেজে করা আছে, আমি দেখাবো একটু পরে। এছাড়া বাকিগুলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। নাহিদ নাকি নাহিন? জি স্যার। তুমি কি এইটুকু বুঝতে পারছো? জি স্যার বুঝতেছি, তুমি একটু কম বুঝতেছি আর কি। দেখতে পারো নাই, ভিডিওটা দেখো নাই নাকি? এখন একটা দেখতেছি স্যার। হ্যাঁ, এখন এটা দেখতেছো। গত ক্লাসের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে। ওটা না একটু আসলে জি জি দেখবো, সমস্যা নেই। আসলে আমি তো বুঝিনি, একটু কম বুঝি, এই জন্য আর কি মানে দেখতেছি শুধু এখন। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, ওইটা আরেকবার একটু আলোচনা করবো নি, তারপর তুমি ভিডিওটা দেখো, দেখার পর আলোচনা করবো নি তোমাদেরকে নিয়ে আবার একটু। আচ্ছা সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন এই ছকের যে কার্যক্রম গুলো দেখাইলাম, এই ছকটার জি আমাদের মধ্যে আসছে কিনা? মুন্নি, মুক্তা, মৌসুমী, কোন প্রবলেম আছে? জি স্যার। কোন প্রশ্ন করা আছে নাকি না? প্রশ্ন করার থাকলে করো। না না স্যার, আপনারা সুন্দর করে বুঝাই দিচ্ছেন। আচ্ছা, মুক্তা, স্যার বুঝতে পারছি। মুন্নি, জি স্যার বুঝতে পারছি। এখন আসি ওই যে সিয়াম যে বললো ঋণের ব্যাপারটা, দেখো পরবর্তী পৃষ্ঠায় তোমাদের আছে এই সেই ছকটা। টিপু ঋণ হিসাব আছে। টিপু জুলাই মাসের 1 তারিখে 20,000 টাকা ঋণ দিয়েছিল। এই যে দেখো লিখছি 2018 জুলাই 1 নগদান 20,000 টাকা। ডিসেম্বর 31 লাভ লোকসান বন্ডের হিসাব লিখে কুলন দিয়ে এই যে ঋণের সুদ 600 টাকা। বুঝতে পারছো কিনা? এবার আগের ছকের মতো আবার যোগ বিয়োগ করো, আগের ছকের মতো। এই যে এই 20,000 আর 600 যোগ করলে কত হবে দেখো তো? 20,600 হচ্ছে না? এই 20,600 আমরা এই ডেবিট দিকে আনলাম। দেখো এই পাশে কোনো টাকা নাই। এটা আমি দিছি, কিভাবে দিলাম? এই তিনটে তো এই পাশে 20,000 টাকা 600 টাকা ছিল, এর যোগফল হলো 20,600। বাম পাশে কোনো টাকা ছিল না। এখন এই যোগফলটা আমরা এই পাশে আনলাম 20,600 টাকা। কত টাকা উপরে দিলে 20,600 টাকা যোগফল? এনিবডি? 20,600 টাকা দিলে 20,600 টাকা হয়। এই যে দেখো, ডিসেম্বর 2018 ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি 20,600 টাকা। বুঝছো নাকি বোঝো নাই? এটার এইটুকুই কাজ। জি স্যার বুঝতে পারছি। আবার সেম প্রক্রিয়া এই দেখো 2019 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি করে দিতে হবে। এবার তোমাদের প্রশ্ন করার থাকলে আবার প্রশ্ন করো। স্যার কে যদি ঋণ নাই তাহলে লাস্টে যে ওই ঋণের হিসাবটা করে দেন লাগবো। যদি ঋণ হিসাব চাই তাহলে করতে হবে, নচেত করতে হবে না। তোমাদের চায় না, সাধারণত তোমাদেরকে চায় না, বিএম শাখার ছাত্রছাত্রীদেরকে ঋণ হিসাবটা চায় না। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যে যেমন সিয়াম প্রশ্ন করছিল যে এই 600 টাকা তো এখন দিলেন না মূলধন হিসাবে। আমি বলছিলাম, উত্তর দিছিলাম, যদি মূলধন হিসাবে আমি ওই জায়গায় দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি দেখো, এই জায়গাটাতে যদি আমরা এই যে টিপুর ঋণ হিসাব লিখছি না, ঋণ হিসাব না লিখে যদি আমি টিপুর মূলধন হিসাব লিখতাম, তাহলে এই 600 টাকাও মূলধন হিসাবে ঢুকতো। তাহলে তখন আবার ঋণ হিসাব করতে হইতো না। এই ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, 1 মিনিট আছে। আজকে ক্লাস সেই পর্যন্তই করাবো, ভিডিও যেহেতু ক্লাস শেষ। না স্যার বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা না থাকলে আজকে ক্লাস সাসপেন্ড হয়ে যাবে 1 মিনিট পরেই। তাহলে আর এই ভিডিওটা আমি আপলোড করে দেবো, এই ভিডিওটা তোমরা খালি অ্যাডজাস্ট করো। তারপরে তোমরা বাসায় ওই প্রথম ছক আর এই ছক করবা, আরো 2-1 করবা। সিয়াম আর নাহিন, তোমরা ভিডিওটা দেখবা, আর আমি পিডিএফটা একটু পরে গ্রুপে আপলোড করে দিচ্ছি। জি স্যার। মুন্নি, আজকে ক্লাস কিন্তু শেষ করে দিচ্ছি এখানে। আমি ভিডিওটা আপলোড করবো কালকের দিনের মধ্যে, ভিডিওটা আপলোড করে দেবো আবার। ওকে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।